প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ৭২,০০০ কোটি টাকা ব্যয়ে রেললাইন, ট্রেন চলে কম। বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একসঙ্গে নিয়োগ হবে, শিক্ষা উপদেষ্টা। বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা। দৈনিক সমকাল, সর্বজনীন পেনশন কর্মসূচি স্থবির, ভ্যানে লাশের স্তূপ, আগুন দিয়ে পালায় পুলিশ, আশুলিয়া ঘটনাস্থল আশুলিয়া ৫ আগস্ট। দৈনিক যুগান্তর, আগে সংস্কার পরে নির্বাচন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত। গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন, বিজয়ের দিনে আশুলিয়ায় বৃষ্টির মতো গুলিবর্ষণ। কালের কণ্ঠের শিরোনাম, ব্যবসা বিনিয়োগে ধীরগতি, দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম। অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে, তারেক রহমানের সাক্ষাৎকার। দৈনিক ইত্তেফাক, আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ, বিভৎস রোমহর্ষক। বাংলাদেশকে ৩৫ বছরে ৩বার নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে, উইলিয়াম বি মাইলাম। তত্ত্বাবধায়ক জাপা, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব ইসলামী দলগুলোর। বাংলাদেশ প্রতিদিন, যৌক্তিক সময়ে নির্বাচন, সংকট কাটিয়ে বিএনপির নবযাত্রা, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মানবজমিন, ভ্যানে লাশের স্তূপ, ভয়ঙ্কর ভিডিও একটি অনুসন্ধান। মনিরুলের আনা ২৫ কোটি টাকা গেল কোথায়? দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ, সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা। আমাদের সময়ের শিরোনাম, দ্রুত জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ বিএনপির, ১৭ বছর পর মুক্ত পরিবেশে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশ রূপান্তর, পরিবহনের সম্রাট শাহজাহান, সংস্কারের পরেই নির্বাচন, দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি। জয় জয় দিনের শিরোনাম, বিদ্যুৎ মাফিয়া সামিট পাওয়ার, পেট্রোল ও অকটেনের দাম কমেছে ৬ টাকা। সময়ের আলো শিরোনাম, সবার আগে সংস্কার, এত শিক্ষক লাঞ্ছনা কেন? সংকটের বড় কারণ দলবাজি। দৈনিক বাংলা, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি নির্বাচনের সময়সীমা গুলিবিদ্ধদের তুলে এনে পুড়িয়ে দিয়েছিল পুলিশ। কালবেলার শিরোনাম, গণপূর্তে পীর মুরিদদের চক্র, রাষ্ট্র সংস্কার, হত্যার বিচার, যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। ইনকিলাব, সংস্কারের পর নির্বাচন, বিশৃঙ্খলা করলেই কঠোর শাস্তি, দলের নেতাকর্মীদের প্রতি বিএনপির বার্তা। ভিন্ন পরিবেশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দৈনিক জনকণ্ঠ, যৌক্তিক সময়ে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আমরা যদি শেষ শিরোনামটা দিয়ে আলোচনাটা শুরু করি, যৌক্তিক সময়ে নির্বাচন এবং সংস্কার করে নানাভাবে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি আনুষ্ঠানিক প্রথম সাক্ষাৎ। একটা স্বপ্ন তো শুরু হলো আবার। হ্যাঁ, স্বপ্ন তো আমরা দেখি। আমরা জাতি হিসাবে কিন্তু স্বপ্নবাজ জাতি, খুব স্বপ্ন দেখি, খুবই স্বপ্ন দেখতেই করে। আমরা প্রচণ্ডভাবে আবেগায়িত জাতি। যে কোনো একটি ভালো কাজ দেখলে মানে আবেগে আমরা ফেটে পড়ি, আবার পরে ভুলে যাই, আবার মানে মূর্তি আমরা ভুলে যাই। এটা হলো আমাদের স্বভাব, এটা হলো কালচারাল স্বভাব আমাদের। আবার স্বভাব এরকম, একটু তো রেগে যাওয়াও একটু স্বভাব। এই যে একটু আগে বললেন না যে যৌক্তিক সময়ে নির্বাচনের কথা, যৌক্তিক সময়টা কতদিন? যৌক্তিক সময়টা কি, এর কোনো মানদণ্ড আছে কিনা? যৌক্তিক সময় বলতে কি বোঝাচ্ছি, এটা একটা ভেগ টার্ম। আর দ্বিতীয়ত হলো যে এই যে রাজনৈতিক দলদের সঙ্গে মানে প্রধান উপদেষ্টা আলোচনা করছেন, খুবই ভালো। তারা হলো জনগণের প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল, এটাই আমরা বিশ্বাস করি, দেখে এসেছি। যদিও তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু কখনোই গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে আফুল করেনি, সেগুলোকে শক্ত ভিতের উপর দাঁড় করায়নি, সেগুলোকে যে ব্যবহার করেছে। এই যে এখন বিগত সরকার এই যে নির্বাচন কমিশনারকে কাজী
হাবিবুল আউয়ালকে ব্যবহার করে উনি চলে গেছেন। এর আগে হুদা সাহেবকে ব্যবহার করে চলে গেছেন, এর আগে আরেকজনকে ব্যবহার করে চলে গেছেন, এর আগে অমুকরা করেছে, তমুকরা করেছেন। প্রত্যেকেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্ত হতে দিইনি। ইভেন বঙ্গবন্ধুর সময়েও এই নির্বাচন কমিশন পোক্ত হয়নি, ভুলটা ওখান থেকেই শুরু হয়েছে। যদি আমরা ব্যবস্থাটা করতাম এরকম যে নির্বাচনে, জাতীয় নির্বাচনে একই সঙ্গে আপনার সিইসি ইসির মেম্বাররা নির্বাচিত হবে, তাহলে কিন্তু আমাদের সমাধানটা হতো। কারণ হলো আমরা জনগণের পক্ষ থেকে, জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাহলে তারা কিন্তু জনগণের যে ম্যান্ডেট তাকে অস্বীকার করতে পারতো না, জবাবদিহিতা তারা নিশ্চিত করতে পারত। সেগুলো হয়নি। এই জন্যে আমাদের সংস্কার করা দরকার এবং আমাদের সংবিধান পুনর্লিখিত হওয়াও দরকার, দুটো দিক থেকেই দরকার। এখন আমাদের রাজনৈতিক দলগুলো বলছেন যে কেউ বলছেন সংস্কার হওয়া দরকার, কেউ বলছেন পুনর্লিখিত হওয়া দরকার। সংবিধান, হ্যাঁ, সংবিধানের কথাই বলছি, কারণ সংবিধান হলো মৌলিক আইনের মৌলিক শক্তি বা ভিত্তি, সেটাই। এখন যদি সেটা করতে হয়, সেটা করতে হলে পারা, এই যে এখন অনেকেই বলছেন যে সংবিধান আবার লিখিত হবে কিভাবে, কারা সেই লেখার যোগ্যতা অর্জন করবে? তার মানে কি রাজনৈতিক দলগুলো সে যোগ্যতা দেবে, যেটা নির্বাচনের মাধ্যম দিয়ে? এই বিষয়ে একটা কমিটি গঠনের প্রস্তাব করা হচ্ছে। এটা তো একটা মানে হতেই পারে, ধরেন আপনাকে, আমাকে, ওনাকে, তাকে নিয়ে একটা কমিটি করলেন, কমিটি নিয়ে আমরা বললাম এইটা করেন, এটা করেন। এটা হলো খুবই সীমাবদ্ধ এবং খুবই ন্যারো একটি চিন্তার ফসল। আমাদের করণীয় হলো যে আসলে জনগণের মতকে নিতে হবে। আপনি যদি কি বলে আমাদের রাজনৈতিক দলগুলোর মতামত নিতে থাকেন, তাহলে জনগণের মত কোথায়? ডাইরেক্ট আপনি জনগণের মত নিতে হবে, আমাদের মত নিতে হবে। তো আমরা ভিন্ন মত, আমরা কেউ কোনো রাজনৈতিক দল করি না। আমাদের পছন্দ থাকতে পারে, ব্যক্তি পছন্দ থাকতে পারে, সমস্ত কিছু হতে পারে, কিন্তু আমাদের কথা বলার অধিকার তো নাই, এখনও নাই। এই যে নতুন করে স্বাধীনতা পেলাম, তারপরেও কিন্তু আমাদের ওই অধিকার আমরা পাইনি। আমাদের জন্য কিন্তু কোনো মানে মিডিয়া। আপনার সাথে আমি একটা ছোট্ট তর্ক করি। মানে আপনি জনগণের কথা বললেন, জনগণ কারা? একদল জনগণ বিএনপির, একদল জনগণ আগের সরকার আওয়ামী লীগের, একদল জনগণ জাতীয় পার্টির, একদল জনগণ জামায়াতের, একদল জনগণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী জনগণ। জনগণ তো দলে 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 বিভক্ত হয়ে আছে। তাহলে আপনি যদি এখন একটা সভাও ডাকেন, আপনি তো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি বলবেন এক কথা, উনি বলবেন আর এক কথা, আরেক কথা। ওই জন্যই তো একটা কমিটি দরকার। হ্যাঁ, এই জন্যই তো সমস্ত দলগুলোই কিন্তু ওখানে দিয়েছে। কিন্তু নাগরিকের যে চেতনা, নাগরিকের যে মানে ভাবনা, তাদের যে চিন্তা, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু ওখানে প্রতিফলিত হচ্ছে না। কারণ হলো কি বলে, বিএনপি তার নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সে কথা বলবে। যদিও বিএনপি, আমি মনে করি, বা গত 5 বছর ধরে বিএনপি ইতিবাচক একটি দৃষ্টিভঙ্গি লালন করছে এবং তারা পর্যায়ক্রমে নিজেদের খোলস পাল্টাতে আসছে। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন বা পুনর্নির্মাণ করতে চায়। এটা খুব শুভ লক্ষণ। এই লক্ষণগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে আসতে হবে, থাকতে হবে। বিশেষ করে ইসলামিক দলগুলোর ভিতরে এই বোধ জাগ্রত করতে হবে যে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বিষয় আশয়গুলো তারা ভাববেন, তারা নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি লালন করবেন না। যেমন জামাতে ইসলামকে আমরা এখনো জানি যে 1971 সনে তারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং তারা প্রকাশ্যে অস্ত্র নিয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে। আমরা যুদ্ধ করেছি, তারা যুদ্ধ করেছে পাকিস্তানের জন্য, আমরা যুদ্ধ করেছি বাংলাদেশ স্বাধীন করার জন্য। এখন আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, শ্রদ্ধার সাথে আপনাকে বলি, জামায়াতকে নিষিদ্ধ করা হলো এবং জামায়াতকে নিষিদ্ধ করার 28 দিন বা কতদিন পর তার নিষিদ্ধ তুলে নেওয়া হলো। সেখানে জামায়াতের আমির একটি কথা বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি সবাইকে মাফ করে দিলাম। এক সময় দাবি উঠেছিল জামাতের মাপ চাওয়ার প্রসঙ্গ, কিন্তু এখন জামাত মাপ করে দিচ্ছে। এটাকে কি করবে? এটা অধ্যত্বপূর্ণ কথা। প্রথমত, জনপ্রতিনিধি হয়ে কখনো এই রকম কথা উনি বলতে পারেন না। এটা তার অন্যায় হয়েছে আমি বলে মনে করি। সে কাকে মাফ করে দেবে?
এই দেশ জনগণের দেশ, জামাতের না, জামাতের ওই আমিরের নয়। তিনি হয়তো আওয়ামী লীগের লোকজনকেই না, আওয়ামী লীগের লোকজনকে মাফ করতে করার সে কে? 1971 সনে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এটা নিঃসন্দেহে, এটা ইতিহাসে গৌরবোজ্জ্বল ভাবে লিখিত আছে। হ্যাঁ, তার পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ ভুল করেছে, নানা রকম ত্রুটি বিচ্যুতি এবং করেছে। সেটা তো আমাদের কোন দল করেনি? কম আর বেশি সব দলই করেছে। কিন্তু জামাতকে এটা বলতে হবে যে আমরা 1971 সনের যে এই জামাত, সেই জামাত নয়। পরিস্থিতি এখন রাষ্ট্রে, তাতে কি আপনি এটা আশা করেন, আদৌ আশা করেন যে এই যে প্রস্তাব আপনি এখন দিলেন সেটা কি সম্ভব? আমরা একটু অন্য আলোচনায় যাই, আমরা হয়তো আরেকদিন এই আলোচনা করব। বিএনপির প্রসঙ্গ তুলেছেন আপনি। বিএনপির আজকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় বড় চ্যালেঞ্জ, যুগান্তর শিরোনাম করেছে। দ্রুত জাতীয় নির্বাচনী চ্যালেঞ্জ বিএনপির আমাদের সময় শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সংকট কাটিয়ে বিএনপির নবযাত্রা। দেশ রূপান্তরের শিরোনাম দেড় যুগের সবচেয়ে চাঙ্গা বিএনপি। অদৃশ্য শত্রুর মোকাবেলায় সতর্ক থাকতে হবে, তারেক রহমান বলেছেন। তারেক রহমানের এই বক্তব্যের একটি বিষয় আছে, কারণ হলো যে আমরা প্রতিনিয়তই একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে কথাগুলো বলি সেটারই একটি প্রকাশ্য বক্তব্য তিনি বলেছেন। আওয়ামী লীগ বলে বিএনপি ষড়যন্ত্র করছে, বিএনপি বলে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, সরকার ষড়যন্ত্র করছে। আসলে আপনার রাজনীতি তো আসলে ষড়যন্ত্রের ভিতর দিয়েই চলছে। গণতান্ত্রিক রাজনীতি কখনো ষড়যন্ত্রের রাজনীতি নয়, এটা বুঝতে হবে। যে ইনস্টিটিউশনগুলো যদি আমরা নির্মাণ করতে পারি, তাহলে কিন্তু সেই ইনস্টিটিউশন ভেঙে না দেওয়া পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র হতে পারে না। একমাত্র এই যে প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা সেটা গড়ে তুলি, যেমন বিচার বিভাগ, যেমন জনপ্রশাসন, যেমন কি বলে আইন, তারপরে আপনার গণতান্ত্রিক যে মূল্যবোধ, রাজনৈতিক দলগুলোর ভিতরে যে গণতান্ত্রিক আচার আচরণ, স্ট্রাকচারাল যে পরিবর্তন, সেটা কিন্তু খুবই জরুরি। আওয়ামী লীগের এবং বিএনপির বা জাতীয় পার্টির কারো কিছু নেই। এরশাদ সাহেব মরে গেছেন, তার ছোট ভাই হয়ে গেছে ওই দলের প্রধান। ঝামেলা হয়েছে, এটা হবেই, কারণ উনি রাজনীতিক না, উনি একজন ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক। আমার সঙ্গে একবার কথা হয়েছে বা বলেছি আর কি। আমি তো সব রাজনৈতিক দলের বড় বড় নেতাদের সঙ্গেই কথাবার্তা বলি। তো এদের ভিতরে মিনিমাম গণতান্ত্রিক বোধ আছে, ম্যাক্সিমাম নেই। গণতান্ত্রিক আগে প্রাতিষ্ঠানিকভাবে আপনার দলের ভিতরে আপনাকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে নর্মসগুলো, সেগুলোকে আপনি প্রতিষ্ঠা করেন, দেন তারপরে ওই প্রতিফলন ঘটবে আপনার শাসন ক্ষমতায় গিয়ে। শাসক যখন হবেন, তখন যে গণতান্ত্রিক যে স্ট্রাকচার, রাষ্ট্রনৈতিকভাবে যে রাষ্ট্রের গণতান্ত্রিক স্ট্রাকচার, তার ভিতরে আপনি খাপ খাবেন। আর আপনি যদি মানসিকভাবে স্বৈরতান্ত্রিক এবং অমানবিক বা মানবতাহীনতার ভিতর দিয়ে বড় হয়ে যান, তাহলে কিন্তু সেটার সঙ্গে সংঘর্ষই হবে। প্রতিনিয়ত আপনি ভাঙতে থাকবেন। কি ভাঙবেন? আপনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভাঙবেন, যাতে আমি একের পর এক ক্ষমতায় থাকতে পারি, যেটা আমাদের বিগত সরকার প্রধান এটা দেখিয়েছেন। আমাদের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। উনি একা করেন নাই, আগের থেকেই শুরু হয়েছিল, সেটাকে ফাইনাল টাচ ধারাবাহিকতা ছিল। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার প্রত্যাশা কি আছে? আমার প্রত্যাশা তো এই যে নতুন করে বিএনপি নিজেকে আবিষ্কার করলো, গত 5 বছর ধরেই শুরু হয়েছে। আমি যখন দেখেছি যে তাদের 31 দফার একটি দফা তারা করেছে, সেটাকে খুবই ইতিবাচক বলে আমি মনে করি। ইতিবাচক বলছে এই জন্য যে এখনকার নতুন ছেলেরা নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আসছে। তাদেরকে অ্যাকোমোডেট জায়গা দিতে হলে পারে আপনার রাজনীতিকে অবশ্যই নতুন চিন্তা ভাবনা সাজাতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এখন যে প্রসঙ্গটি আলোচনা করব, আপনি নিশ্চয়ই পত্রপত্রিকার আজকে এই ছবিগুলো দেখেছেন, এবং ছবিগুলোর দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। ব্যক্তিগতভাবে এটা ব্যক্তিগত অনুভূতি। এই যে 5ই আগস্ট, একেবারে আমাদের আন্দোলনের শেষ পর্যায়ের একেবারে আগের দিন, ভ্যানে লাশের স্তূপ আগুন দিয়ে পালায় পুলিশ এবং গুলিবিদ্ধদের তুলে এনে পুড়িয়ে দিয়েছিল পুলিশ।
এটার একটা ভিডিও চিত্র প্রকাশ হয়েছে, আসলে বলা হচ্ছে আশুলিয়া, কিন্তু জায়গাটা কোথায় সেটা এখনো শনাক্ত হয়নি। একটি ছবিতে দেখলাম যে ভ্যানের গাড়ির পা গুলো বেরিয়ে আছে এবং কাপড় দিয়ে ঢাকা, একজন পুলিশ সেটা আগুন দেওয়ার চেষ্টা করছে। আপনি কি চিন্তা করতে পারেন কি মর্মন্তুদ এবং কি ভয়ানক, কি বিভৎস? আমি চিন্তা করতে পারি। কেন পারি? আপনি যদি বলেন আমাকে, আমি একজন স্বাধীনতা যোদ্ধা, আমি জানি যে কিভাবে মানুষ তার মানে তার বিবেক হারিয়ে, মানবতা হারিয়ে কি করতে পারে। এক, আমরা তো গত 53 বছর ধরে দেখছি রাজনৈতিক সংস্কৃতিতে এইরকম হত্যাযজ্ঞের বিষয়। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের পুলিশে যে ব্যবস্থা, তার ভিতরে মানবিকতা নেই, একেবারেই নেই। তার নানা কারণ থাকতে পারে। এটা কি আপনি একেবারে সবার জন্য তো বলতে পারেন না, মনে হয় যে সব না, যখন আপনি দল হিসেবে এটাকে উল্লেখ করবেন তখন এটা সবারই দায়িত্বটা তাদের এসেছে। আইজি সাহেব তিনি তো আর ওই রকম করেননি, নিচের পুলিশ করেছে। কিন্তু যে সাংস্কৃতিক যে ধারাটা, পুলিশের যে প্রশাসনিক যে চিন্তা ধারা এবং তাদেরকে যা শেখানো হয়েছে সেভাবেই তারা কিন্তু কাজটা করেছে। আপনি কি বলেন যে একজন এসপি গুলি করতে নির্দেশ দিয়েছে, আর সে গুলি করবে? কেন করবে? সে মানুষ না? তার ছেলে সামনে আছে না? তার ছেলেই তো ওই শিক্ষার্থী না। এই আন্দোলনে তো পুলিশের ছেলে মারা গেছে। তো এই যে আপনি দেখেন যে পুলিশের ছেলেও তো মারা গেছে, আমরা আহা করে উঠব। কিন্তু পুলিশের ছেলে আর আপনার ছেলে বা আমার ছেলের সম্বন্ধে পার্থক্য করেন কেন? মানুষ হচ্ছে মানুষ, ছাত্র, তাদের অধিকার আছে কথা বলার। পুলিশকে এটা শেখানো হয়েছে কেন যে তুমি আমার রক্ষা করতে আর ওদের গুলি করবা। আমি হলো কি বলে মালিক, আর তুমি ওরা হলো তোমার কি দাস। এটা এই ভাবনা, এই চিন্তা এই রাজনীতিকদের ভিতরে এটা আছে। এটা পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে এবং মানুষকে সমান কাতারে দাঁড় করতে হবে, মানুষ হিসেবে ভাবতে হবে। বেঁচে থাকার সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা 22,000 মানুষ এখনো বাড়ি ফেরেনি। আপনি চিন্তা করেন যে এই এত দুর্যোগ আমাদের ভিতরে 5 আগস্ট থেকে পর্যন্ত যা হয়েছে, তারপরে এই বন্যার যে আঘাত, এই আঘাতে মানুষ কিভাবে মানবিক হয়ে উঠেছে, এটা বলা ঠিক হলো না। তাদের ভিতরে যে মানবিকতা, মানবতা আছে এবং তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে টিএসসিতে সম্পদে ভরে গেছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার ট্রাক কম বা লোকও কম না, ট্রাক কম, ধরেন নৌকা নাই ওই পেরিফেরিয়াল এরিয়াতে, গ্রাম অঞ্চলে নৌকা নাই, কি করে যাবে? সেনাবাহিনীর কি বলে হেলিকপ্টারে করে নিয়ে দিচ্ছে। এই মানবতার তো জয়, এটা তো মানবতারই জয়, আমাদেরই জয়। আমাদের এই জয়কে অক্ষুণ্ণ রাখতে হবে এবং সেটাকে বুঝতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু অংশগ্রহণ করেছে, শুধু যে বর্তমান সরকার বা মিলিটারি বা সবার অংশগ্রহণ, এই মানবতার উদ্বোধনই তো আমাদের দরকার। এই যে আপনি জয়ের কথা বললেন, জয় বিজয় একদম একেবারে। আজকে বাংলাদেশের লড়াকু ক্রিকেটাররা আবার দ্বিতীয় টেস্ট খেলছে রাওয়ালপিন্ডিতে। গতকাল বৃষ্টির দিন ছিল, আগের দিন খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিনে বাংলাদেশ চালকের আসনে একেবারে ছোট্ট করে প্রত্যাশাটা, একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে প্রত্যাশা হলো বিজয়, সুন্দর বিজয়। এবং যে মিরাজ যে কাজটা করেছে অসাধারণ, অবশ্যই সবাই করেছে ভালো। ও ছিল 5টা নিয়ে নিজেকে প্রমাণ করেছে যে সে কত বড় বোলার, অফ ব্রেক বোলার। তো আমরা চাই যে এই সেকেন্ড টেস্টেও বাংলাদেশ জয়ী হয়ে এটাকে বাংলাদেশের এই নতুন যে উদযাপন, যে নতুন যে স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা, অনেক ধন্যবাদ, উদযাপিত করুক। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাটি বললেন, আমাদের লড়াকু ক্রিকেটাররা এই টেস্টেও জয় করে একটা অন্যরকম বিজয় নিয়ে বাংলাদেশে আসুক, ফিরে আসুক নিজের দেশে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।